আসসালামু আলাইকুম। লাইভ এমসিকিউ এর ২০০ দিনের রুটিন ভিত্তিক বিসিএস সাজেশনমূলক মানসিক দক্ষতা ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান হাসান শাওন। তো আপনারা জানেন যে এই ২০০ দিনের ক্লাসগুলো মূলত হচ্ছে যারা নতুনভাবে প্রিপারেশন নিতে যাচ্ছেন সামনের বিসিএস গুলোর জন্য। তো তাদেরকে টার্গেট করেই আসলে এই ক্লাসগুলো তৈরি করা হয়ে থাকে। আমরা চেষ্টা করি যে এই ক্লাসগুলোতে কিছু সাজেশন দেয়ার এবং যেই বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন থাকে, কোন বিষয়গুলো থেকে আসলে তেমন একটা প্রশ্ন থাকে না, এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যাতে আপনারা আ এই বিষয়গুলো মাথায় রেখে একটা সুন্দর প্রিপারেশন নেয়ার জন্য এগিয়ে যেতে পারেন। তো আজকে আমরা মানসিক দক্ষতার যে অংশটুকু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বানান ও ভাষা। মূলত বানান এবং ভাষা এই টপিকটা থেকে বেশ ভালো রকমের প্রশ্নই কিন্তু আপনার হচ্ছে এসে থাকে। তো এই টপিকের উপরে আপনাদের হচ্ছে আগামী ২৮ এপ্রিল একটা ডেইলি কুইজে আপনার ডেইলি কুইজ হবে। সেই কুইজে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। তো আজকে ক্লাসে আমরা মূলত যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আ বানান ও বাক্যশুদ্ধি, তারপর হচ্ছে বর্ণবিন্যাস, শব্দ ও বাক্য গঠন, সমার্থক ও বিপরীতার্থক শব্দ এবং বাগধারা, বিরাম চিহ্ন, অক্ষরের ব্যবহার, ভুল চিহ্নিতকরণ, এ তা এই টপিকগুলো নিয়েই মূলত আসলে আমরা আলোচনা করব। তবে এই যে সবগুলো, এই সবগুলোর মধ্যে আসলে সবগুলো টপিকই যে আসে তা না। যেমন বানান শুদ্ধি যদি আমি বলি যে এটা শুধু হচ্ছে বানানের ক্ষেত্রেই হচ্ছে বিসিএস এ বেশ এসে থাকে। বাক্যের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না, মানে দেখাই যায় না। তেমন একটা আসে এখন পর্যন্ত চোখে পড়েনি। তারপরে হচ্ছে আপনার এই বর্ণবিন্যাসের ক্ষেত্রে বিভিন্ন এলোমেলো বর্ণকে হচ্ছে আপনার সাজানো গোছানো যেটা থাকে। তো সেক্ষেত্রে এই যে বাক্যের যে আলাদা সাজানো গোছানো এই অংশ থেকে আসলে তেমন একটা প্রশ্ন কিন্তু আসে না। তাছাড়া হচ্ছে আপনার এই যে বিরাম চিহ্ন বা ভুল চিহ্নিত বা করণ, এই অংশগুলো থেকেও কিন্তু তেমন একটা প্রশ্ন থাকে না। তবে এগুলো থেকে আবার ব্যাংকে ব্যাংকের এই ক্ষেত্রে কিন্তু আপনার এই টাইপের প্রশ্ন এগুলো থেকে কিন্তু বেশ টাইপের প্রশ্ন এসে থাকে। তো যাই হোক, এরপরে আমরা এই যে পুরো টপিকটা, এই টপিকটা মূলত আমরা আলোচনা করব হচ্ছে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে, সে প্রশ্নগুলোর উপরে ভিত্তি করে আমরা মূলত এই আলোচনাগুলো সাজিয়েছি। তো এর পরবর্তীতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো প্রথমত আসি যে মানসিক দক্ষতা এই যে টপিকগুলো এগুলো আমরা সাধারণত কোত্থেকে পড়বো? তো মানসিক দক্ষতার প্রিপারেশন মূলত শুরু করতে হবে আপনাদের হচ্ছে যেই বিগত বছরের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো থেকে আসলে মূলত শুরু করতে হবে। ব্যাখ্যা সহ সেই প্রশ্নগুলো যদি আপনি পড়তে থাকেন, তো মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনারা পড়ার ক্ষেত্রে বিসিএস এ বিগত বছরের প্রশ্ন পড়ার ক্ষেত্রে লিখিত এবং প্রিলি দুটো প্রশ্নই একসাথে নিয়ে পড়বেন। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রিপারেশনটা আরো বেশি গভীর হবে। এছাড়াও আপনারা হচ্ছে বাজারে বেশ কিছু ভালো মানের গাইড বই আছে, সেগুলো থেকেও আপনারা চাইলে প্রিপারেশন নিতে পারেন। হোক, এছাড়া আমাদের যে লাইভ এমসিকিউ আছে, সেই লাইভ এমসিকিউ কিন্তু মানসিক দক্ষতার উপরে ডিটেইলস বেশ কিছু ক্লাস আছে। সেই ক্লাসগুলো আপনারা চাইলে ফলো করতে পারেন। এছাড়া টপিকগুলো এবং আর্কাইভ থেকেও কিন্তু আপনারা চাইলে প্রিপারেশন নিতে পারেন। তো এবার আমরা সরাসরি ক্লাসের দিকে চলে যাই। তো প্রথমে আসি যে বানান ও বাক্য শুদ্ধি যে নিয়ে। তো আমরা জানি যে আমাদের আমরা হয়তো বইতে পড়েছি বা হচ্ছে আপনার বাংলা ব্যাকরণ যখন পড়েছি, তখন জানি যে বাংলা আ বানানের বেশ কিছু ধরনের হচ্ছে নিয়ম থাকে। বেশ কিছু নিয়ম কিন্তু আমরা বাংলা বানানের ক্ষেত্রে পড়েছি। তো এইসব নিয়মগুলো যদি আপনি একটু আ আ আপনারা এইসব নিয়মগুলো যদি আপনারা মনে রাখতে পারেন বা এইসব নিয়মগুলো যদি ভালোভাবে পড়তে পারেন, তাহলে কিন্তু এইসব নি আ আ নিয়ম থেকেই মূলত হচ্ছে যে বানানের যেই আপনার হচ্ছে আ ভুল বানান বা অশুদ্ধ বানান শনাক্তকরণ, এটা কিন্তু আপনি সহজে তখন করতে পারবেন। তো আপনাকে এইজন্যই প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে এই নিয়মগুলো আপনাকে বেশ ভালো করে পড়তে হবে। যেমন হচ্ছে যেসব তৎসম শব্দে হ্রস্বই, দীর্ঘ এবং ও এই উভয় শুদ্ধ, সেসব শব্দে কেবল হচ্ছে হ্রস্বই, হ্রস্যু এবং তার কার চিহ্ন ব্যবহৃত হবে। যেমন কিংবদন্তি, চিৎকার, ধমনী, ধরণী, পদবী ইত্যাদি। তারপর বর্ণের বর্ণের সঙ্গে বা যুক্ত বর্ণ হিসেবে হচ্ছে আপনার আম আ দন্তন্য এবং দন্ত স হয়। যেমন কণ্টক, ঘণ্টা, মিষ্টি এসব। তো এরকম অনেকগুলা, যেমন বস্তুবাচক শব্দে ইকার হবে। তারপর হচ্ছে প্রাণীবাচক শব্দে ইকার হবে। কর্ম ও পেশাজীবী পেশাবাচক শব্দে ইকার হবে।
প্রত্যয় যোগে ইকার হবে, এই রকম ধরনের কিন্তু বেশ কিছু নিয়ম আপনার এখানে আছে। বাংলা ব্যাকরণের যে নিয়মগুলো আছে বা বানানের, তো সেই নিয়মগুলো কিন্তু আপনাদের পড়তে হবে। তো আমরা এখন এছাড়াও আপনার হচ্ছে বাক্য শুদ্ধির ক্ষেত্রে যেই টুকটাক যেই ধরনের প্রশ্নগুলো সাধারণত থাকে সেটা হচ্ছে আপনার সাধু ও চরিত রীতির মিশ্রণ থাকে, সেই মিশ্রণ থেকে আপনাকে হচ্ছে কোন বাক্যের মধ্যে হচ্ছে সাধু চরিতর মিশ্রণ চলে আসছে, বা আপনার হচ্ছে এই সাধু চরিতর ক্ষেত্রে যে নিয়মগুলো আছে এগুলোর মধ্যে কোনো ধরনের কোন বাক্যে সেই ভুলগুলো আছে কিনা, বা একটা বাক্যের মধ্যে কোনো বানান ভুল আছে কিনা সেটাও কিন্তু হচ্ছে এখানে থাকে। যেমন এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে বানানো থাকে, বেশ কিছু বানান থাকে যেগুলো হচ্ছে আপনার ভুল দেয়া থাকে বাক্যের মধ্যে, সেগুলো কিন্তু আপনাকে বাক্য শুদ্ধি হিসেবে চিহ্নিতকরণ করতে হয়। তারপর হচ্ছে বাহুল্যজনিত যেসব ভুলগুলো আছে বাক্যের, সেই সব ভুল থেকে কিন্তু সেই সব ভুলগুলো কিন্তু আপনার শনাক্ত করে আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর করতে হয়। এছাড়া ইংরেজিতে বেশ কিছু আছে, যেমন আইডেন্টিফিকেশন অফ কারেক্ট অ্যান্ড মিসপ্লিট স্পেলিং ওয়ার্ড, মানে কিছু আপনার হচ্ছে থাকে বা কিছু ইংরেজি ওয়ার্ড দেওয়া থাকে যেগুলো হচ্ছে ভুল বানানে থাকে, সেগুলো থেকে আপনার হচ্ছে শুদ্ধ বানানে কোনটা আছে সেটাকে খুঁজে বের করতে হবে। তো এখন আমরা আসলে দেখে নেই যে বিগত বছরে কি কি ধরনের প্রশ্ন এসেছিল। কারণ এখানে আপনার 45তম বিসিএস একটা প্রশ্ন এসেছিল, কোন শব্দগুচ্ছ শুদ্ধ। তো নিচে আপনার হচ্ছে 4টা অপশনে বেশ কিছু শব্দ দেয়া আছে, যার থেকে আমাদের হচ্ছে শুদ্ধ শব্দটা বের করতে হবে। এখন শুদ্ধ শব্দ এখানে যেমন হচ্ছে শিরোচ্ছেদ, দরিদ্রতা এবং হচ্ছে সমীচীন, এই ক নাম্বারে যে শব্দগুলো আছে এগুলাই শুদ্ধ। বাকিগুলোর মধ্যে যদি দেখি যে এখানে শিরোচ্ছেদ বানানটা ভুল আছে, তারপরে হচ্ছে আপনার সমীচীন বানান ভুল, দারিদ্র এই বানানটাও কিন্তু ভুল। তারপরে যদি আমি দেখি এইখানেও শিরোচ্ছেদ বানান ভুল, দরিদ্রতা বানান ভুল, সমীচীন বানানও ভুল। তো এখানে আবার সমীচীন বানানটা ঠিক আছে, কিন্তু শিরোচ্ছেদ আর শিরোচ্ছেদ বানানটা ভুল, আর দরিদ্রতা বানানটা কিন্তু ঠিক আছে। তো এই সবগুলো গুচ্ছ মিলিয়ে যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যায় যে প্রথম যেই অপশনটা আছে ক নাম্বারে, এই ক নাম্বারে যে 3টা শব্দ আছে সেই 3টা শব্দের বানানই কিন্তু শুদ্ধ। তারপরে যদি আছি কোন শব্দ, এখানে পরের পক্ষে কোন শব্দটা শুদ্ধ, গুচ্ছ হবে না যেহেতু অনেকগুলো শব্দ নাই, বলা আছে যে কোন শব্দটা শুদ্ধ। এটা 44তম বিসিএস এর একটা প্রশ্ন। তো এখানে আর মূলত চেয়েছে হচ্ছে মুমূর্ষ বানান কোনটা। তো মুমূর্ষ বানান যদি আমরা একটু খেয়াল করি, মুর সু, এই বানানটা হচ্ছে মূলত হচ্ছে আপনার মুমূর্ষ বানানের সঠিক। তো এই বানানটা যদি আমরা খুঁজি, এটা হচ্ছে আপনার এই যে গ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আপনার ওই মুমূর্ষ বানানের সঠিক বানান। তারপরে যদি আসি কোন শব্দগুচ্ছ শুদ্ধ, তো এখানেও বেশ কিছু শব্দগুচ্ছ দেয়া আছে যার মধ্যে হচ্ছে আপনাকে শুদ্ধ শব্দগুচ্ছ খুঁজে বের করতে হবে। তো আমরা যদি এই বা প্রথমে দেখি যে আওতাধীন, এই বানানটা শুদ্ধ। অহরাত্রি, এই বানানটাও কিন্তু আপনার এই বানানটা কিন্তু আপনার শুদ্ধ না। অদ্যপি বানানের ক্ষেত্রে কিন্তু শুদ্ধ না। তারপর হচ্ছে যেমন গড্ডালিকা বলতে আসলে শব্দ নেই, গড্ডলিকে বলি। তারপরে হচ্ছে আপনার এইখানে যদি আমরা খেয়াল করি যে এই গৃহন্ত বানানটা একটু ভুল আছে। তো আমরা চতুর্থ অপশনটা যদি দেখি যে এই আবশ্যক বানান, তারপর হচ্ছে মিথস্ক্রিয়া বানান এবং গীতালি বানান, এই 3টা বানানই কিন্তু হচ্ছে আপনার শুদ্ধ। তার মানে আপনার যদি আমরা অপশনে আসি যে চতুর্থ যে অপশনটা, এই অপশনে কিন্তু 3টা বানানই শুদ্ধ। তারপরে যদি আছি শুদ্ধ বানান কোনটা, এখানে অধোগতি। তো অধোগতি বানানটা যদি আমরা লিখি এভাবে যে অধোগতি হচ্ছে এই অধোগতি, এই বানানটা হচ্ছে অধোগতির ক্ষেত্রে শুদ্ধ বানান। তার মানে এই ক নাম্বারে যে অপশনটা আছে এটাই হচ্ছে অধোগতির ক্ষেত্রে শুদ্ধ বানান। এবার সেই ইংরেজি বানানের ক্ষেত্রে, ইংরেজিতে বানান আসলে মূলত এখানে হচ্ছে ডুইলিং এর একটা আপনার হচ্ছে শুদ্ধ বানান চেয়েছে। তো ইনডুইলিং এর যদি আমরা শুদ্ধ বানান দেখি সেটা হচ্ছে আপনার এই যে ক নাম্বারে যেটা আছে যে এইটাই হচ্ছে মূলত এর শুদ্ধ বানান। তার পরবর্তী যদি আসি, এখানে মূলত যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে এনসাইক্লোপিডিয়ার আসলে সঠিক বানান কোনটা, এখানে মূলত সেটাই বের করতে বলেছে। তো এনসাইক্লোপিডিয়া বানান যদি আমরা দেখি, ENCYCLOPEDIA, এটাই মূলত হচ্ছে এনসাইক্লোপিডিয়ার সঠিক বানান। তো আমরা যদি অপশনগুলো চেক করি এটা তো হবেই না,
ENCY, এইটা হচ্ছে আপনার এই 2 নাম্বারটাই হচ্ছে আপনার এই এনসাইক্লোপিডিয়ার কিন্তু সঠিক বানান। পরবর্তীতে যদি আসি, এখানে মূলত হচ্ছে অ্যাচিভমেন্টের বানানটা জানতে চাচ্ছি। তো অ্যাচিভমেন্ট বানানের ক্ষেত্রে অনেকেই এই বানানটা হয়তো অনেকের ক্ষেত্রে আপনার হচ্ছে সঠিক আপনারা পারেন, কারণ এই বানানটা খুবই হচ্ছে প্রচলিত একটা বানান। CHIEVEMENT, এটা হচ্ছে অ্যাচিভমেন্ট, যেটাকে আমরা বাংলায় অর্জন বুঝাই। তো অ্যাচিভমেন্ট বানান এখানে হচ্ছে আপনার এই গ নাম্বারটা হচ্ছে অ্যাচিভমেন্টের মূল বানান। তো এবার চলে আসি হচ্ছে আমরা বর্ণবিন্যাস, শব্দ ও বাক্য গঠন। তো এই টপিকগুলো থেকে মূলত যেই ধরনের প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে যে কতগুলো এলোমেলো বর্ণ দেয়া থাকবে। তো এই এলোমেলো বর্ণগুলোকে হচ্ছে সাজিয়ে আপনাকে অর্থবোধক একটা শব্দ গঠন করতে হবে। আর কয়েকটা এলোমেলো বর্ণ দেওয়া থাকবে, সেগুলোকে আপনি সাজিয়ে একটা অর্থবোধক শব্দ গঠন করবেন। দ্বিতীয়ত যেটা থাকে যে শব্দকে বর্ণানুক্রমিকভাবে সাজানো থাকে, মানে একটা বর্ণের একটা আপনার হচ্ছে বা ধরেন ক নাম্বার বর্ণটা আছে 1 নাম্বারে, তারপর হচ্ছে খ নাম্বার বর্ণটা যেমন 2 নাম্বারে, এভাবে যদি আমরা ধরি এরকম বর্ণানুক্রমিক ভাবে আপনার হচ্ছে সাজানো থাকে, পরবর্তী বর্ণটা বের করতে বলে। বা তারপর হচ্ছে বর্ণের সমতুল সংখ্যা বের করা, মানে হচ্ছে আপনার আমি ধরলাম ক, তো এই ক বলতে কত বোঝায় যে ব্যঞ্জন বর্ণের প্রথম শব্দটা হচ্ছে ক, তাহলে এই কটাকে আমরা কিন্তু একের সাথে তুলনা করতে পারি, এটাকেই বলা হয় আসলে সমতুল সংখ্যা। তারপর হচ্ছে বর্ণানুক্রমিক ধারা, বর্ণ মিলকরণ, এরপরে হচ্ছে বর্ণের অবস্থা অনুযায়ী এনকোড করা, মানে বর্ণটাকে একটা বর্ণ হিসাবে একটা বর্ণকে হয়তো একটা সংখ্যায় প্রকাশ করা, অথবা সংখ্যাগুলোকে বর্ণ আকারে প্রকাশ করা। এই এনকোড ডিকোডের ব্যাপারগুলো কিন্তু হচ্ছে আপনার সাধারণত এই বর্ণ বিন্যাসের ক্ষেত্রে বা হচ্ছে আপনার শব্দ বাক্য গঠনের এই অপশনগুলো থেকে, এই টপিকগুলো থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকে। তো আমরা যদি একটু প্রশ্নগুলো খেয়াল করি, দেখেন নিচের অক্ষরগুলো দিয়ে গঠিত সঠিক শব্দ কোনটি। এখানে যে বর্ণগুলো দেয়া আছে, একটা হচ্ছে ত, একটা হচ্ছে মা, তারপরে হচ্ছে যা, রস্যই, আর হচ্ছে না। তো এখান থেকে যদি আমরা খেয়াল করি, তো বানানটা আপনার হচ্ছে বর্ণটা শব্দটা দ্বারাই হচ্ছে নাত জামাই, মানে হচ্ছে যে নাতিনের যে জামাই তাকে যে নাত জামাই বলে, এই নাত জামাই শব্দটাই মূলত এখানে ঘুরে ফিরে বলা হয়েছে। তারপরে যদি আমি পরের শব্দটা যদি দেখি, পরের প্রশ্নটা যদি দেখি, এখানে আছে যে RAPIS অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে। মানে এখানে একটা এলোমেলো শব্দ দেওয়া আছে, সেটা হচ্ছে RAPIS, এটা একটা এলোমেলো শব্দ দেওয়া আছে। বলেছে এইটাকে একটা সঠিক অর্থবোধক শব্দ বোঝাতে, যেই শব্দটা হচ্ছে নিচে একটা হয়তো মহাসাগর বোঝাবে, অথবা শহর বোঝাবে, অথবা একটা দেশ বোঝাবে, অথবা একটা প্রাণী বোঝাবে। তো এটাকে যদি আমরা সাজাই, এটাকে দেখেন এইরকম ভাবে সাজানো দেখা যায় প্যারিস, এই যে প্যারিস নামটা চলে আসে। তো প্যারিস কি? প্যারিস হচ্ছে মূলত একটা আপনার ফ্রান্সের একটা শহরের নাম হচ্ছে প্যারিস, তার মানে এইটাকে সাজালে একটা শহর পাওয়া যাবে। তারপরে যদি আসি, নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানব দেহের অঙ্গ হয়। এইখানে হচ্ছে আপনার 4টা অপশন দেয়া আছে, এই 4টা অপশনের মধ্যে কোন এলোমেলো শব্দটাকে হচ্ছে সাজালে সেটা মানব দেহের অঙ্গ হয়। তো আমরা যদি হচ্ছে আপনার খ নাম্বারটা যদি একটু দেখেন, TOXCRE, এই শব্দটাকে, এই এলোমেলো শব্দটাকে যদি আমরা একটু সাজাই, এটাকে দ্বারা হচ্ছে CORTEX, এই কর্টেক্স, এই কর্টেক্স কিন্তু হচ্ছে মানব দেহের একটা অঙ্গ বোঝায়, তার মানে এই কর্টেক্স হচ্ছে আপনার সঠিক। নিচের এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি? তো এটা নিচের এলোমেলো অক্ষর দিয়ে যদি আমরা একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে চাই, তো সেটা শেষ অক্ষর কোনটি সেটা বের করতে হবে। তো এই যে এলোমেলো যে শব্দগুলো দেওয়া আছে, প, নি, স, বে, উ, এই অক্ষরগুলো যদি আমরা একটু সাজাই, তাহলে দেখা যায় যে এটা আসলে মূলত উপনিবেশ শব্দটাকে ইন্ডিকেট করছে। তাহলে উপনিবেশ শব্দের শেষ অক্ষর কোনটা? এটা হচ্ছে তালব্যস্য। তাহলে এই তালব্যস্য হবে হচ্ছে এটার সঠিক উত্তর। তারপরের প্রশ্নটা যদি আমরা দেখি, যদি ABC সমান হচ্ছে ZYX হয়, এটা কিন্তু একটা মানে কোডের একটা বোঝাচ্ছে। ABC সমান যদি আপনার এটা সমান বলছে কি ZYX হয়,
তাহলে GIVB সমান কত? এখন যদি আমরা একটু খেয়াল করি, এ হচ্ছে আপনার ইংরেজি অ্যালফাবেটের প্রথম অক্ষর, আর জেড কি? জেড হচ্ছে ইংরেজি বর্ণমালার শেষ অক্ষর, একদম মানে 26তম বর্ণ। তাহলে 26তম বর্ণ মানে শেষেরটার সাথে প্রথমটা, তারপরে দ্বিতীয়টার সাথে হচ্ছে এটা 2 নাম্বার বর্ণ, আর এটা হচ্ছে আপনার 25 নাম্বার বর্ণ। তার মানে আমরা যদি এইগুলাকে আমরা হচ্ছে শেষের দিক থেকে 1 নাম্বার 2 নাম্বার ধরি, তার মানে হচ্ছে এর এ সমান হচ্ছে শেষের দিকের জেড এর সমান, মানে এ হচ্ছে আপনার অ্যালফাবেটের শুরুর শব্দ, আর জেড হচ্ছে শেষের দিক থেকে অ্যালফাবেটের শেষ শব্দ। তো এইভাবে যদি আমরা মিলাই, তাহলে বি এর সাথে ওয়াই এবং সি এর সাথে কি আসে? সি হচ্ছে 3 নাম্বার, আর এক্সও কিন্তু আপনার শেষের দিক থেকে 3 নাম্বার বা 24 নাম্বার অ্যালফাবেট। এবার যদি আমরা GIVB এর ক্ষেত্রে আসি, GIVB এটার ক্ষেত্রে যদি আসি, জি হচ্ছে কি? জি হচ্ছে আপনার প্রথম দিক থেকে 7 নাম্বার বর্ণ। তাহলে আপনার হচ্ছে জি এর পাশে যেটা বসবে সেটা হচ্ছে শেষের দিক থেকে 7 নাম্বার বর্ণ হতে হবে। তাহলে শেষের দিক থেকে যদি আমরা আসি, জেড, ওয়াই, এক্স, তারপর হচ্ছে ডাব্লিউ, ভি, এরপর আসে হচ্ছে আপনার কি বলে কি আর এস টি, আচ্ছা হ্যাঁ, ডব্লিউ, ভি, তারপর আসি ইউ, সরি হ্যাঁ, কিউ আর এস টি, তারপর হচ্ছে ইউ, তারপর আসে হচ্ছে টি। তাহলে যদি আমরা দেখি যে এটা হচ্ছে আপনার 23, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 21, আর এটা আসে টি হচ্ছে 20 নাম্বার। তাহলে এই টি কিন্তু শেষের দিক থেকে সপ্তম নাম্বার শব্দ অক্ষর। তাহলে এই জি এর সাথে হচ্ছে আপনার টি বসবে। তারপর যদি আই এর ক্ষেত্রে বলি, আই হচ্ছে 9 নাম্বার। তো এর 9 নাম্বার কোনটা? এটা যদি আমি একটু আগাই, তাহলে 9 আসে হচ্ছে আর, তাহলে এই আই এর পাশে বসবে আর। এবার আসি ভি। তো ভি হচ্ছে শেষের দিক থেকে যদি ধরি, ভি হচ্ছে শেষের দিক থেকে আপনার হচ্ছে 5 নাম্বার বর্ণ বলা যায়, বা হচ্ছে 22 নাম্বার। তাহলে প্রথম দিক থেকে যদি আমরা 5 নাম্বার ধরি, সেটা হচ্ছে 5 নাম্বার বর্ণ হচ্ছে ই। তার মানে এই GIVB এটাকে যদি এটার সমান হচ্ছে এই যে ট্রি যে বানানটা, এটা হচ্ছে ম্যাচ করে। তার মানে এটা সমান সমান হচ্ছে আপনার ট্রি বোঝাবে। তারপরে যদি আসি যে ইফ লয়াল ইজ কোডেড অ্যাজ জোয়াস, দেন প্রন ইজ কোডেড অ্যাজ কি হবে? তার মানে এটাকে বোঝাচ্ছে যে LOYAL, এটা যদি আমরা দেখি, এটার সাথে হচ্ছে মিল রাখা হচ্ছে এটা সমান এটা বোঝানো হয়েছে। তাহলে এখানে ক্ষেত্রে দেখেন যে এই যে মাঝখানে মানে দ্বিতীয় এবং হচ্ছে চতুর্থ, এই দ্বিতীয় এবং চতুর্থ অ্যালফাবেটটা কিন্তু পরিবর্তন হয় না, বাকি সবগুলো অ্যালফাবেট পরিবর্তন হয়েছে। কিভাবে? যেমন এই জে এর পরে কি? জে, কে, এল, মাঝখানে কে আছে, তারপরে এই যে ডাব্লিউ, মাঝখানে এক্স, তারপর হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে জে, আবার হচ্ছে জে, কে, এল। তার মানে আপনার হচ্ছে নিচের যে শব্দ অক্ষরটা আছে, সেই অক্ষরটার একটা ঘর বাদ দিয়ে যদি আমরা ধরি, তাহলে হচ্ছে আপনার এক ঘর বাদ দিয়ে পরবর্তী অর্থটা যদি ধরি, তাহলে হচ্ছে আপনার 1, 3 আর এই যে 5 নাম্বার যেই আপনার হচ্ছে অ্যালফাবেটটা আছে, সেই অ্যালফাবেটগুলো পাওয়া যাবে। তাহলে আমরা যদি ঠিক সেই হিসাবে এইটাকে সাজাই, PRONE, এই প্রোনটাকে যদি সাজাই, তাহলে আমাদের কোনটা ঠিক থাকবে? সেটা হচ্ছে 2 নাম্বার, আর 4 নাম্বারটা হচ্ছে একই রকম থাকবে। তাহলে 2 আর 4 আমরা একসাথে বসাই, আর এন একই রকম থাকবে। এবার হচ্ছে পি এর আগের এক ঘর আগের ওয়ার্ডটা কি? এন, এন ও পি, তাহলে এটা হচ্ছে এন, তারপর হচ্ছে যেহেতু ও, তাহলে এটা হচ্ছে এম, এম এন ও, এটা তো এনই। আর এফ এর যদি আমরা আগে আসি, তাহলে আসে হচ্ছে সি, সরি ডি ই এফ, সরি এটা তো ই, তাহলে এটা আসবে হচ্ছে সি, এটা হচ্ছে সি ডি ই। তার মানে আমরা পাচ্ছি হচ্ছে, যদি প্রোনকে যদি আমরা কোড করি, তাহলে দাঁড়ায় হচ্ছে NRMNC। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, NRMNC। এবার পরবর্তী প্রশ্নে যদি চলে আসি, বাংলা ব্যঞ্জন বর্ণমালায় ম অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষর কি?
মানে বাংলা বর্ণমালায় ম অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটা কি সেটা বের করতে হবে। তো ম অক্ষরের পূর্বে যদি আমরা পঞ্চম অক্ষর ধরি সেটা আসে হচ্ছে আপনার এই ন। এই ন হচ্ছে আপনার ম এর আগের ঠিক পঞ্চম অক্ষরটা হচ্ছে আপনার এই দন্ত ন যেটাকে বলি। এই দন্ত ন হচ্ছে ম অক্ষরের পূর্বের আগের 5টা অক্ষর। এবার আমরা চলে আসি সমার্থক শব্দে। তো সমার্থক শব্দের ক্ষেত্রে আপনারা জানেন যে সমার্থক শব্দ আসলে কি বোঝায়। সমার্থক শব্দ হচ্ছে এমন শব্দ যেগুলো হচ্ছে যার অর্থ আপনার হচ্ছে যে শব্দগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন কিন্তু অর্থগুলা কিন্তু একই রকম। এই শব্দগুলাকে সাধারণত বলা হয়ে থাকে হচ্ছে আপনার সমার্থক শব্দ। যেমন অগ্নি এর কিছু সমার্থক শব্দ যদি আমরা বলি যে অনল, আগুন, তারপর হচ্ছে দহন, পাবক, বহ্নি, বিভা বসু, বৈশ্যানর, তারপর হচ্ছে সর্বভোগ, সপ্তাংশ, হতাশ, হুতাশুন, হুতভুক, এইসব হচ্ছে আপনার অগ্নির। তারপর যদি আমি অন্ধকারের কথা বলি অমা, আন্ধার, আধার, তম, তমিশ্র, তমসা, তিমির, সর্বর, এগুলো। তারপর হচ্ছে আপনার যেমন ধরি যে আকাশ, তারপর হচ্ছে আপনার আসে যে উর্মি, তারপর হচ্ছে আপনার আলো। এরকম কিন্তু আপনার নানান ধরনের যে শব্দগুলো আছে, কপালের বেশ কিছু হচ্ছে আপনার সমার্থক শব্দ আছে, কোকিলের অনেকগুলো সমার্থক শব্দ আছে, তারপর হচ্ছে কন্যার বেশ কিছু সমার্থক শব্দ আছে, তারপর আসি চন্দ্র, চন্দ্র, চক্ষু, তারপর আসে জল, নদী, তারপর যদি আসি যে আপনার হচ্ছে পৃথিবী, পর্বত, বায়ু, রাত্রি, তারপরে আসে হচ্ছে আপনার সূর্য। তো এই সব কিন্তু আপনার অনেকগুলো বিভিন্ন ধরনের শব্দ যেগুলো হচ্ছে আপনার প্রায় সময় কিন্তু এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, এগুলো সমার্থক শব্দ হিসেবে আপনার কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো এই যে সমার্থক শব্দগুলো এগুলো যদি আপনারা মুখস্থ করে নিতে পারেন, মুখস্থ করে নিলে কিন্তু আপনাদের এই যে ধরনের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো থেকে কিন্তু আপনারা উত্তর করতে পারবেন। তো আমরা যদি এখন একটা প্রশ্নতে চলে আসি যে নিচের কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়। তো এখানে আপনার যদি অগ্নির সমার্থক শব্দগুলো যদি আমরা দেখে থাকি যে বহ্নি, তারপর হচ্ছে বায়ু সখা, বৈশ্যানর, এগুলা কিন্তু সব অগ্নির সমার্থক শব্দ। কিন্তু একমাত্র হচ্ছে যে আবির, এই আবির কিন্তু হচ্ছে আপনার অগ্নির সমার্থক শব্দ নয়। নিচের কোনটি তাম্বুলিকের সমার্থক শব্দ নয়। তো এখানে যদি আমরা তাম্বুলিক বলতে আসলে বোঝায় হচ্ছে আপনার পান ব্যবসায়ীকে বোঝানো হয়। তো পান ব্যবসায়ী যদি বোঝানো হয় তাহলে এখানে হচ্ছে আপনার এই বারুই, পান ব্যবসায়ী, পর্ণকার, এগুলো হচ্ছে সবই তাম্বুলিকের সমার্থক শব্দ। কিন্তু একমাত্র তামসিক, এই তামসিক মূলত হচ্ছে রাত্র বোঝানো হয়। তো এই তামসিকই হচ্ছে একমাত্র তাম্বুলিকের সমার্থক শব্দ নয়। তারপরে যদি আসি নিচের কোনটি সূর্যের সমার্থক শব্দ। তো সূর্যের সমার্থক শব্দ যদি আমরা একটু দেখি তো সেক্ষেত্রে হচ্ছে যে অর্ক, যেটা এই অর্ক কিন্তু হচ্ছে আপনার সূর্যর সমার্থক শব্দ। তো তারপরে যদি আমরা আসি পরের এসে যে নিচের কোনটি অম্বরের প্রতিশব্দ। এখানে অম্বরের প্রতিশব্দ হচ্ছে মূলত আকাশ। অম্বর শব্দ দ্বারা মূলত আকাশকে বোঝানো হয়। তার পরবর্তী শব্দে যদি আসি নিচের কোনটি শিখণ্ডী এর সমার্থক শব্দ। তো শিখণ্ডী দিয়ে কোনটাকে বোঝানো হয়? শিখণ্ডী মূলত এই ময়ূরের সমার্থক শব্দ, শিখণ্ডী দিয়ে ময়ূরকে বোঝানো হয়। পরবর্তী শব্দে যদি আসি হিমাংশু শব্দের প্রতিশব্দ কোনটি। তো হিমাংশু দিয়ে যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে চন্দ্র। চন্দ্র হচ্ছে হিমাংশুর একটা প্রতিশব্দ। তার পরবর্তী যদি আসি অনিক শব্দের অর্থ কি। অনিক মূলত হচ্ছে যারা সৈনিক তাদেরকে অনিক বোঝানো হয়। তো সৈনিক শব্দের অর্থ হচ্ছে অনিক শব্দের অর্থ হচ্ছে মূলত সৈনিক। পরবর্তী প্রশ্ন যদি আসি অর্ণব ও হিল্লোল শব্দের সমার্থক শব্দ কোনটি। তো অল্লোল আর হিল্লোল এটা মূলত হচ্ছে আপনার দুইটা শব্দ, মানে দুইটার আলাদা আলাদা দুইটা শব্দের হচ্ছে আপনার সমার্থক শব্দ। তো আমরা যদি উর্মির সমার্থক শব্দগুলো দেখি, উর্মির সমার্থক শব্দের মধ্যে আছে উল্লল, তারপর হচ্ছে কল্লোল, হিল্লোল, তরঙ্গ, ঢেউ, দোলা। তো সেখান থেকে আমরা পাই হচ্ছে যে হিল্লোলের সাথে কিন্তু কোনটা মিলে, যদি হিল্লোলের সাথে যদি বলি তাহলে প্রথমত আমরা মিলা হচ্ছে কল্লোল, কিন্তু কল্লোল তো প্রথম শব্দ ছিল না, কল্লোল ছিল কোনটা, হিল্লোল হচ্ছে মানে 2 নাম্বার শব্দ ছিল এখানের ক্ষেত্রে। তো কল বা হিল, তাহলে আপনার হিল্লোলের সমার্থক শব্দগুলো সেটা হচ্ছে এইটার মধ্যে থাকবে, এখানে থাকবে। তো এই পাশের শব্দগুলো যদি আমরা দেখি তাহলে একমাত্র হচ্ছে তরঙ্গের সাথে এই হিল্লোলটা মিলে। তারপর যদি আমরা অর্ণবে আসি, অর্ণব হচ্ছে সমুদ্রের একটা সমার্থক শব্দ। তো সমুদ্রের আর যে সমার্থক শব্দগুলো আছে তার মধ্যে হচ্ছে আপনার এই যে পয়োধি, এই পয়োধিও কিন্তু আছে আপনার সমুদ্রের আর একটা সমার্থক শব্দ। তার মানে এই পয়োধি আর হচ্ছে তরঙ্গ, এটাই হবে হচ্ছে আপনার এই অর্ণব ও হিল্লোল শব্দের সমার্থক শব্দ।
এইবার চলে আসি হচ্ছে আমরা বিপরীতার্থক শব্দে। তো এতক্ষণ তো বললাম হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ মানে হচ্ছে একই রকম শব্দের বিভিন্ন ধরনের অর্থ থাকবে। এটা হচ্ছে বিপরীতার্থক শব্দটা হচ্ছে মানে যেই একটা শব্দের ঠিক বিপরীত শব্দটাকেই আমরা বলবো, বা বিপরীত অর্থ প্রকাশ করে এরকম শব্দকে আমরা বলি সাধারণত বিপরীতার্থক শব্দ। যেমন হচ্ছে সঞ্চয়ের বিপরীত হচ্ছে অপচয়, তারপর সাহিত্য হচ্ছে উত্থিত, শ্রীযুক্ত শ্রীহীন, ইহলোক পরলোক, অর্পণ গ্রহণ, আবির্ভাব তিরোভাব, এরকম হচ্ছে আপনার সম্প্রসারণ, সংকোচন, অনুকূল প্রতিকূল, আকস্মিক চিরন্তন, ইতিবাচক নেতিবাচক, এরকম কিন্তু অনেক বিপরীতার্থক শব্দ আছে। তো আপনার বাংলা ব্যাকরণ বইয়ের মধ্যে কিন্তু আপনারা এই ধরনের অনেক বিপরীতার্থক শব্দ কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং সেটা যদি আপনারা মুখস্থ করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বিপরীতার্থক শব্দ থেকে যে ধরনের প্রশ্নগুলো সাধারণত আসে সেগুলো কিন্তু উত্তর করা আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে। তো আমরা যদি একটু প্রশ্নগুলো দেখি কি কি প্রশ্ন আসে, যেমন ঐহিকের বিপরীতার্থক শব্দ কোনটি? তো ঐহিকের বিপরীতার্থক শব্দ হচ্ছে আপনার পারত্রিক। তার পরবর্তী শব্দে যদি আসি যে জঙ্গমের বিপরীতার্থক শব্দ কোনটি? তো জঙ্গম মূলত হচ্ছে আপনার বিপরীতার্থক শব্দ বোঝায় হচ্ছে স্থাবর। জঙ্গমের বিপরীতার্থক যে শব্দটা সেটা বোঝা হচ্ছে স্থাবর। তারপরে যদি বলি যে কোন শব্দযুগল বিপরীতার্থক নয়, এখানে কোন শব্দযুগল বিপরীতার্থক নয়, এখানে যদি আমরা প্রথম অপশনটা দেখি ঐচ্ছিক অনাবশ্যিক। এখন দেখেন অনাবশ্যিক শব্দটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ঐচ্ছিকই বোঝায়। অনাবশ্যিক মানে আবশ্যিক না, আর আবশ্যিক না মানে সেটা হচ্ছে একটা ঐচ্ছিক কাজ। তার মানে এই যে ঐচ্ছিক আর অনাবশ্যিক এটা মূলত দুইটা একই শব্দ বোঝাচ্ছে, এরা বিপরীতার্থক নয়। পরবর্তীতে যদি আসি যে আধিক্যতা এর বিপরীতার্থক শব্দ কোনটি? তা আধিক্যতা মানে তো একটু বেশি বোঝায়। তো সেই ক্ষেত্রে যদি আমরা বুঝি তাহলে হচ্ছে যে উপত্যকাই হচ্ছে অধিক্যতার বিপরীতার্থক শব্দ। তারপরে যদি আসি গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে সন্ন্যাসী। গৃহী মানে হচ্ছে আপনার যারা হচ্ছে বাসা বাড়িতে মানে সাংসারিক যারা, তাদেরকে গৃহী বলা হয়। আর সন্ন্যাসীতে বোঝেন যারা সংসারী না তাদেরকেই সন্ন্যাসী বলা হয়। এবার আসি বাগধারার ক্ষেত্রে। তো বাগধারাও আপনার হচ্ছে, বাগধারা থেকেও কিন্তু আপনার বেশ কিছু প্রশ্ন আসে। তো বাগধারাও হচ্ছে এমন এক ধরনের শব্দ যেগুলো বিভিন্ন অর্থকে মানে আপনার হচ্ছে এক ধরনের শব্দ আরেক অন্য ধরনের একটা অর্থ প্রকাশ করে। শব্দটা একটু অন্যরকম হয়। যেমন যদি আমরা কিছু দেখি যে অকাল কুষ্মাণ্ড, অকাল বোধন, এই শব্দগুলা আপনার হচ্ছে মনে হয় যে একরকম, মানে একরকম দেখতে, কিন্তু এটার হচ্ছে আসলে অর্থ প্রকাশ করে হচ্ছে আরেক রকম। যেমন অকুল পাথার, অথই জলের মাছ। অথই জলের মাছ বলতে কিন্তু আসলে অথই জলের মাছ বলতে কিন্তু আমরা অনেক মানে মনে হয় যে অনেক মানে কি বলে টল, অনেক পানি, এই পানির মধ্যে হচ্ছে আপনার অনেক পানির মধ্যে যেই মাছটা, সেটাকে আসলে ব্যাপারটা সেটা বোঝায় না। অথই জলের মাছ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সীমাহীন বিপদ বোঝায়। তারপর অক্কা পাওয়া বলতে মারা যাওয়া বোঝায়। অকালে পক্ক বলতে হচ্ছে অসময়ে যে জিনিসটা পেকে যায়। তারপর অগস্ত যাত্রা বলতে বোঝায় হচ্ছে চিরদিনের জন্য প্রস্থান। অগ্নি শর্মা যে ব্যাপারটা সেটা হচ্ছে কঠিন পরীক্ষা। এরকম হচ্ছে আপনার নানা ধরনের কিছু বাক্য আপনার হচ্ছে বাগধারা আছে যেটা হচ্ছে বিভিন্ন অর্থ প্রকাশ করে। তারপর যেমন আটকপালে, মন্দবাক্য, অজাত শত্রু, শত্রুহীন, এরকম কিন্তু অনেক ধরনের শব্দ কিন্তু আছে। তো আমরা যদি এবার একটু প্রশ্নগুলো দেখি যে অর্ধচন্দ্র কথাটির অর্থ কি? অর্ধচন্দ্র মানে কিন্তু হচ্ছে অর্ধেক চাঁদ বোঝাচ্ছে না। অর্ধচন্দ্র মানে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার এই গলা ধাক্কা দেওয়া। এই গলা ধাক্কা দেওয়াই হচ্ছে অর্ধচন্দ্রের বাগধারাটার অর্থ। তারপরে যদি আসি যে ইতর বিশেষ বলতে আসলে কি বোঝায়? ইতর বিশেষ বলতে মূলত যেটা বোঝায় সেটা হচ্ছে আসলে পার্থক্য। দুইটার বিষয়ের মধ্যে পার্থক্যটাকে আসলে মূলত বোঝায় হচ্ছে এই ইতর বিশেষ দিয়ে। তারপরে যদি আসি গড্ডলিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ কি? তো গড্ডলিকা প্রবাহে গড্ডল শব্দের মূল অর্থ আসলে হচ্ছে আপনার ভেড়া। এই গড্ডল শব্দটা বোঝায় হচ্ছে ভেড়াকে। তারপরে যদি আসি যে সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ কি? তো সপ্তকাণ্ড রামায়ণ বলতে কিন্তু আপনার হচ্ছে 7 পর্বের রামায়ণ ব্যাপারটা সেরকম না। এটা মূলত একটা বড় বিষয় বোঝাতে আপনার হচ্ছে সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটা ব্যবহার করা হয়। তার মানে এটার অর্থ হচ্ছে বৃহৎ বিষয়। পরবর্তীতে যদি আসি শরতের শিশির বাগধারার অর্থ কি? তো শরতের শিশির মূলত হচ্ছে যেটা বোঝায়, যেটা শরতে আসলে তো শিশির পড়ে না। শিশির পড়ে কখন? শিশির পড়ে হচ্ছে আপনার শীতকালে। তো শরতের শিশির যেটা বোঝায়, তারপর আপনার হচ্ছে যেমন শরতের শিশির, তারপর হচ্ছে দুধের মাছি, সুখের পায়রা, লক্ষ্মীর বরযাত্রী,
বসন্তের কোকিল, এই সবগুলো বাগধারার অর্থ কিন্তু হচ্ছে সুসময়ের বন্ধু। প্রত্যেকটা বাগধারার অর্থ কিন্তু আসলে সুসময়ের বন্ধু। তো এইগুলা মনে রাখবেন। এখন হচ্ছে শরতের শিশির বা আসছে, পরবর্তীতে এমন আসতে পারে দুধের মাছি অর্থ কি, তারপর হচ্ছে সুখের পায়রা অর্থ কি, বা লক্ষ্মীর বরযাত্রী অর্থ কি। এটা সবগুলোর অর্থই কিন্তু একটাই, যেটা হচ্ছে সুসময়ের বন্ধু। পরবর্তী প্রশ্নে যদি আসি যে শিবরাত্রির সলতে, এটা বলতে বা বাগধারার অর্থ মূলত কি। তো শিবরাত্রি হচ্ছে হিন্দুদের, আপনারা হিন্দু ধর্মের যারা আছে তাদের একটা অনুষ্ঠান বা ধর্মীয় আচার অনুষ্ঠান হচ্ছে এই শিবরাত্রি। তো শিবরাত্রিতে যেটা হয় যে এই সলতে যেটাকে বোঝায়, সলতে হচ্ছে আপনার পাতলা কাপড় দিয়ে একটা ফালি, যেটা হচ্ছে আপনার শিবরাত্রির সারা রাত ধরে শিবরাত্রি ব্রত এবং হচ্ছে রাত্রি জাগরণের ক্ষেত্রে এই প্রদীপটা অপরিহার্য হিসেবে ব্যবহার হয় এবং তা জ্বালিয়ে রাখা হয় শেষ অবধি। এবং এই শিবরাত্রিতে আলোর জন্য এই একমাত্র সলতেই কিন্তু ব্যবহার করা হয়, যেটা বোঝানো হয় হচ্ছে একটা পরিবারের একমাত্র সন্তানকে, যেটা হচ্ছে আপনার তারা একমাত্র সন্তানের সাথে যে জিনিসটাকে তারা তুলনা করে থাকে। তো এইটা সাধারণত শিবরাত্রি সলতে বলতে মূলত হচ্ছে একমাত্র সন্তান বোঝায়। পরবর্তী যদি আসি, ঢাকের কাঠি বাগধারার অর্থ কি। তো ঢাকের কাঠি বাগধারার অর্থ মূলত হচ্ছে আপনার মোসাহেব। এই মোসাহেব হচ্ছে ঢাকের কাঠির অর্থ। তো এরকম এটার সাথে মিল যেসব আরো কিছু বাগধারা আছে, যেমন ঢাকের বায়া। ঢাকের বায়া শব্দের অর্থ হচ্ছে যার কোনো মূল্য নেই। আবার যদি বলি নারকের ঢেকি, নারকের ঢেকি শব্দটা কিন্তু বোঝা যাচ্ছে বিবাদের বিষয়। আবার হচ্ছে সোনার কাঠি বা রূপার কাঠি, সোনার কাঠি রূপার কাঠি বোঝা যাচ্ছে বাঁচা মরার লড়াই। তো এরকম কিন্তু অনেক বাগধারার সাথে অনেকগুলো বাগধারা কিন্তু একটু মিল থাকে, যে কারণে অনেক সময় কনফিউজড হয়ে যায়। তো এই বাগধারাগুলো যদি আপনি একটু মনে রাখেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কনফিউশন হওয়ার মানে হওয়া থেকে বিরত থাকতে পারবেন। তো পরবর্তীতে যদি আসি, রাবণের চিতা বাগধারার অর্থ কি। রাবণের চিতা মূলত হচ্ছে বোঝায় হচ্ছে চির অশান্তির ক্ষেত্রে এই রাবণের চিতা ব্যবহার করা হয়। এছাড়া অরাজক দেশ বোঝায় হচ্ছে মগের মূল্যক, আর অনিষ্টে ইষ্ট লাভ যেটা, এটাকে বোঝায় হচ্ছে সাপে বর হিসাবে। এবার আসি বিরাম চিহ্নে। তো বিরাম চিহ্ন বলতে হচ্ছে আপনার যেমন হচ্ছে কিছু এক্সক্লামেটরি যে চিহ্নটা, তারপর হচ্ছে আপনার কোশ্চেন মার্ক, এই যে চিহ্নগুলা, এই চিহ্নগুলাকে মূলত হচ্ছে আপনার এই বিরাম চিহ্ন হিসেবে বলা হয়। তো আপনারা বিরাম চিহ্নে কতটা পারদর্শী সেটা বিবেচনা করার জন্য হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে। তবে এই ধরনের প্রশ্নগুলো বিসিএস এ খুব কমই আসে, একবারে আসে না বললেই চলে। তো আমরা যদি কয়েকটা প্রশ্ন দেখি যে নিচের কোনটি সঠিক। এখানে দেখেন চারটা শব্দে চারটা আপনার হচ্ছে বাক্য দেওয়া আছে, যেমন ওমা একই কাণ্ড, এ কোন নাস্তিকের ঘরের মেয়ে। তো এই সব বাক্যটাই দেখেন চার ভাবে লেখা আছে। একবার ওমার পাশে হচ্ছে আপনার এক্সক্লামেটরি শব্দ ব্যবহার করা হচ্ছে, একই কাণ্ডর পাশে এক্সক্লামেটরি শব্দ ব্যবহার করা হচ্ছে, এবং শেষে দাড়ি। তো শেষে দাড়ি এইটা কিন্তু হবেই, একটা বাক্যের শেষে দাড়ি হবে, এটা আমরা সবসময় জানি। তো এই ক্ষেত্রে আমরা এই যে জিনিসটা, এই জিনিসটা যেহেতু প্রশ্ন বোঝাচ্ছে না যে এ কোন নাস্তিকের ঘরের মেয়ে, এটা কিন্তু আসলে প্রশ্ন বোঝাচ্ছে না, যে কারণে এখানে হচ্ছে আপনার প্রশ্নবোধক চিহ্নটা আসলে বসবে না। তো এটা কাটা। তো ওমা, এই যে ওমা শব্দটা যেটা, এইখানেও কিন্তু আপনার প্রশ্নবোধক বোঝাচ্ছে না, মানে কোনো প্রশ্ন বোঝাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় শব্দটা কিন্তু বাদ দিতে পারি। তারপরে দেখেন ওমা একই কাণ্ড, এই যে পুরো শব্দটা, এই পুরো শব্দটাই মূলত কিন্তু একটা মানে আপনার হচ্ছে কি বলে যে পুলকিত হয়ে যাওয়া, বা হচ্ছে আপনার একটা এক্সক্লামেটরি একটা যেই আশ্চর্যবোধক যে একটা ভাব, এটা কিন্তু এটার মধ্যে আসে। কিন্তু এই দুই জায়গায় যে ব্যবহারটা, এই দুই জায়গায় ব্যবহারটা কিন্তু আপনার আসলে এই না, সঠিক না। তার মানে এটাও ভুল। তাহলে কি হবে যে ওমার পরে আসলে আপনার আপনার যে আশ্চর্যবোধক শব্দটা বসবে না, বসবে হচ্ছে একই কাণ্ডর পরে, ওমার পরে বসবে হচ্ছে কমা, আর বাক্যের শেষে অবশ্যই দাড়ি। তার মানে এই যে চতুর্থ যে শব্দটা আছে ওমা একই কাণ্ড, ওমার পরে কমা, একই কাণ্ডর পরে হচ্ছে আপনার এক্সক্লামেটরি চিহ্ন, তারপরে হচ্ছে শব্দের শেষে বাক্যের শেষে দাড়ি, এটাই হচ্ছে আপনার সঠিক বাক্য। তো এরকম করে যেমন নিচের কোনটি সঠিক, এইখানেও চারটা শব্দ আছে, যে চারটা শব্দের মধ্যে হচ্ছে আপনার এই যে ক নাম্বারটা যেটা, যে যাক তাহার দুঃখের কাহিনীটি আর বাড়াইব না, এইটাই হচ্ছে আপনার সঠিক শব্দ। বাকিগুলার ক্ষেত্রে আপনার হচ্ছে এই সেমিকোলন এটা বসবে না। এখানে যাকের পরে অবশ্যই একটা চিহ্ন বসবে, সেটা হচ্ছে অবশ্যই কমা। এখানে খালি এটা যেহেতু নাই, এটার ক্ষেত্রে হচ্ছে কমা ঠিকই বসেছে, কিন্তু এই যে বাড়াইবোনার পরে যে শব্দের শেষে এটা আসলে দাঁড়ি বসবে, এখানে কোনো আশ্চর্যমূলক শব্দ বসবে না। তো সেই ক্ষেত্রে প্রথম শব্দটাই হচ্ছে আপনার সঠিক বোঝায়। তারপর যদি আসি ভুল শনাক্তকরণ, মূলত এই প্রশ্নগুলো থাকে হচ্ছে এই যে নাম্বার, এইটার নিচে হচ্ছে আপনার এরকম ক, তারপর হচ্ছে খ, তারপরে যে গ,
তারপরে ঘ, এইরকম ভাবে আসলে মূলত প্রশ্নগুলো থাকে। এগুলো সাধারণত ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো বেশি আসে, বিসিএস এই প্রশ্নগুলোকে সাধারণত দেখা যায় না। তো এইরকম ভাবে কিছু শব্দ থাকে যেগুলো থেকে আপনার হচ্ছে কোন শব্দটা, এই যে নিচে যে আপনার হচ্ছে মার্কিং করা আছে, মার্কিং এ কোন শব্দটা আসলে এইখানের ক্ষেত্রে, এই পুরো সেন্টেন্সটার ক্ষেত্রে ভুল, সেটা আপনাকে আসলে খুঁজে বের করতে হয়। তো আমরা যদি এটা দেখি, যে নাম্বার অফ পিপলস ইন প্রাইমারি স্কুলস উইথ রিডিং ডিফিকাল্টিস হ্যাভ ফলেন দিস ইয়ার। তো এই ক্ষেত্রে যদি আমরা ভুলটা দেখি, তো ভুলটা হচ্ছে আসলে এই যে ডিফিকাল্টিস হ্যাভ, এখানে আসলে মূলত এখানে ডিফিকাল্টিসের পরে হ্যাভ বসবে না, এখানে মূলত হচ্ছে আপনার হ্যাজ বা হচ্ছে এইটা বসবে। তো এই জন্য হচ্ছে এই না, এইটা হচ্ছে আপনার ভুল, এই বাক্যে এই শব্দটা হচ্ছে আপনার ভুল। তার পরবর্তীতে যদি আসি, নট 1 in 100 চিলড্রেন এক্সপোজড টু দ্য ডিজিজ আর লাইকলি টু ডেভেলপ সিমটমস। তার মানে এই যে চারটা তার হচ্ছে শব্দ তারা মার্কিং করেছে, যে যেটার মধ্যে একটা হচ্ছে ভুল। তো এইখানে আপনারা যদি দেখেন যে নট 1 in 100 চিলড্রেন এক্সপোজ টু দ্য ডিজিজ আর লাইকলি টু ডেভেলপ সিমটমস অফ ইট। তাই এইটা এখানের ক্ষেত্রে আপনার আর যে শব্দটা, এই শব্দটা আসলে ব্যবহার হবে না। এখানে মূলত হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে ইজ ব্যবহার হবে। তো এই জন্য হচ্ছে আপনার এই আর শব্দটা এখানে ভুল। তো যাই হোক, এই সে আজকের মতো এখানেই হচ্ছে ক্লাসটা সমাপ্ত। তো এই রকম আমরা পরবর্তীতে 200 দিনের আরো সাজেশন নিয়ে আমরা আপনাদের সাথে সামনে হাজির হব। তো আপনাদেরকে আমরা একটা সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। এই সাজেশনটা ধরে যদি আপনারা একটা ডিটেলস প্রিপারেশন নেওয়া শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে টপিকগুলো, এই টপিকগুলো থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই কভার করে ফেলতে পারবেন। তো আশা করছি আপনাদের একটা সুন্দর প্রস্তুতি হবে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।